ইউনিভার্সিটি নতুন ব্যাচের ওরিয়েন্টেশনতে রুহি ভর্তি হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে, কিন্তু রেজিস্ট্রেশনের ভুলে তাকে ফিন্যান্স বিভাগের ক্লাসে পাঠানো হয়। রুহান ফাইনাল ইয়ারের ছাত্র। ফিন্যান্স বিভাগে পরিচিত নাম, গম্ভীর একরোখা, জিরো টলারেন্স। নতুনদের ওর ভয়ই লাগে। ওই দিন সে জুনিয়রদের জন্য ইন্ট্রোডিউসরি সিজন নিচ্ছিল। প্রায় সে জুনিয়রদের বিভিন্ন টপিকে ক্লাস নেয়। ছাত্র হিসেবে সে অত্যন্ত মেধাবী। হঠাৎ দরজার শব্দ। রুহি ক্লাসরুমে ঢোকে। কিছুটা ঘেমে ব্যাগ কাঁধে। রুহান তখন বোর্ডে লিখছিল রিক্স ভার্সের রিটার্ন। দরজার শব্দে রুহান থেমে যায়, চোখ তুলে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টি। চোয়াল শক্ত করে বলল, লেট এন্ট্রি মানে শুধু সময়ের অপচয় নয়, ভুল জায়গায় ভুল সিদ্ধান্তের শুরু। রুহিও শক্ত কণ্ঠে বলল, আমি ক্লাস খুঁজছিলাম, একজন স্টুডেন্ট বলল ফিনান্স বিল্ডিংয়ের নিচ তলায়, তাই। রুহির কথা মাঝপথে থামিয়ে দিয়েই রুহান রেগে বলল, তোমার সাবজেক্ট ফিন্যান্স না হলে এই ক্লাসে থাকার অধিকার নেই। এই ক্লাসে কেউ ভুলে ঢোকে না। ছোট একটা হাসির গুঞ্জন ওঠে চারপাশে। রুহির ভীষণ রাগ লাগছে। সামান্য একটা বিষয় সুন্দর করে বললেও পারে, কিন্তু কেমন অপমান করে কথা বলছে এই লোকটা। সে রেগে বলে, ঠিক বলছেন, ভুলে তো আসিনি, এসেছি একগাদা গড়বড় রেজিস্ট্রেশনের কারণে, দোষটা আমার না। রুহান ঠান্ডা গলায় অপমান করে বলে, অন্যের ভুলে যদি তোমার পরিচয় হারিয়ে যায় তাহলে সেটাই তোমার যোগ্যতা। এখন বেরিয়ে যাও। রুহি দাঁতে দাঁত চেপে ক্লাস থেকে বেরিয়ে আসে। চোখে পানি জমে, কিন্তু কারো সামনে দুর্বলতা দেখায় না। এদিকে রুহিকে খুঁজতে তার বান্ধবী মিথিলা আসে। সে এই অবস্থা দেখে বলে, তুই জানিস না, ও রোহান সিদ্দিকী, সবচেয়ে রুক্ষ আর সিরিয়াস সিনিয়র, কারো দিকে তাকিয়েও দেখে না। সিনিয়র মানেই যদি ভয় হয়, ওই ভয়। রুহি মিথিলার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, সিনিয়র বলে জুনিয়রদের সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবে? হ্যাঁ, বদলা দিবস একটা। বলেই হনহনিয়ে মিথিলাকে রেখেই বাড়ির উদ্দেশ্যে চলে যায়। মিথিলাও রুহির পিছু নিয়ে হাঁটা শুরু করে। রুহি রহমান, বয়স 19, চোখে স্বপ্ন, মুখে একরাশ জেদ, গায়ের রং মাঝারি, কোমরের একটু ওপর অব্দি ঢেউ খেলানো চুল। তার চাহনি চুপচাপ নয়, সে চোখে চোখ রেখে কথা বলতে জানে। টিউশনি করে নিজের পড়াশোনা চালায়। এইবার বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে। পরিবার বলতে বাবা মারা গেছেন অনেক আগে। মা সেলাইয়ের কাজ করেন। ছোট বোন জুহি রহমান, বয়স 12 বছর। অভাবের মধ্যে বড় হওয়া মেয়েটা নিজের স্বপ্নকে নিয়ে কাউকে বোঝাতে চায় না। সে প্রমাণ করতে চায় রুহি একজন তরুণী, যার সৌন্দর্য চোখে পড়ে, আর স্পষ্টবাদিতা তার চরিত্রে এক অনন্য রং এনে দেয়। তার মসৃণ ত্বক, দীপ্তিমান হাসি এবং চোখের উজ্জ্বলতা একদিকে নরমতা ও কোমলতা প্রকাশ করে, অন্যদিকে তার স্পষ্ট ও সরল কথোপকথনের মাধ্যমে দৃঢ় ব্যক্তিত্বের স্বাক্ষর বহন করে। অন্যদিকে রুহান সিদ্দিকী, বয়স 24, লম্বা শার্প চেহারা, গালে চাপদাড়ি, গভীর চোখ, যেন চোখের ভেতরেই একটা দুঃখ লুকিয়ে রাখা। সে সবসময় গম্ভীর থাকে না, অপরিচিত কারোর সামনেই গম্ভীর থাকে। বর্তমানে সে বিশ্ববিদ্যালয়ে অনার্স 4th বর্ষের ছাত্র। অবশ্য তার 2 বছর ইয়ার গ্যাপ গিয়েছে। রুহান বড় যৌথ পরিবারে থাকে। বাবা রুস্তম সিদ্দিকী একজন বড় ব্যবসায়ী। তার ব্যবসার বিভিন্ন শাখা প্রশাখা বিদেশেও রয়েছে। সেই সুবাদে তিনি অনেক পরিচিত মুখ। রুস্তম সিদ্দিকীরা 3 ভাই মিলে একসাথে থাকেন। রুহানের মা মারা গেছে যখন সে ছোট। এরপর তার বাবা নতুন বিয়ে করেন। রুহান ছোটবেলা থেকেই তার সৎ মা এবং তার বাবাকে ঘৃণা করে। তার একমাত্র নিজের খুব প্রিয় মানুষ বড় বোন অনন্যা সিদ্দিকী, যে এখন ডিভোর্সি। 5 দিন পর ডিপার্টমেন্টে বারান্দায় হেঁটে যাচ্ছিল এক সুদর্শন যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চেহারায় অপার্থিব এক ধরনের সৌন্দর্য, যেটা চোখে না পড়ার উপায় নেই।
তীক্ষ্ণ চোয়াল, সুশ্রী নাক আর গাঢ় চোখ দুটো যেন কিছু না বলেও অনেক কিছুই বলে। হঠাৎই কানে ভাসে এক মেয়েলি কণ্ঠ। তুই তো আমার পেছনে বসছিলি, বইটা নিস নাই কেন? রুহির কণ্ঠ। রুহান পেছন থেকে তাকালো এবং চিরচেনা সেই চেহারা দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, তুই বলছো কাকে? রুহি অবাক হয়ে রুহানের দিকে তাকায়, যার জন্য তার ভার্সিটির প্রথম দিনটি মাটি হয়ে গিয়েছিল। আজ আবারও তার সাথে দেখা হয়ে গেল। রুহি হাতে রিপোর্ট নিয়ে মিথিলাকে খুঁজতে খুঁজতে ডিপার্টমেন্টের দিকে এগিয়ে আসছিল। তারপর সে রুহানের পেছনে দাঁড়িয়ে থাকা মিথিলাকে মূলত কথাটা বলেছিল। রুহি অবাক হয়ে বলল, মানে? রুহান ভ্রুকুচকে রুহির সামনে এসে শক্ত কণ্ঠে বলল, তুই মানে তুই? আমি তো পেছনে বসেছিলাম। রুহি বিরক্তি কণ্ঠে বলল। আরে না, আমি তো মিথিলাকে বলছিলাম। রুহান তখন রাগের চূড়ায়। পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়র একজন ছেলে বলেছিল, ভাই তোমাকে তুই বলেছে। ব্যাস, এটা শুনেই রুহান রেগে গেছে। রুহির হাতে একটা রিপোর্ট ফাইল ছিল। গত 3 দিন ধরে সে এই ফাইলটা তৈরি করেছিল ক্লাসের প্রয়োজনে। রুহান রুহির রিপোর্ট ফাইলটা তার হাত থেকে নিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেলে বলল, সিনিয়রকে তুই বলার সাহস হলে রিপোর্টও নতুন করে করবে। কত বড় সাহস মেয়ে তোমার? রুহান সিদ্দিকেকে তুই করে বলো? রুহির চোখ বড় হয়ে গেছে, মুখ লাল, কিন্তু চুপ রইল না। সেও মেকি তেজ দেখিয়ে বলল, আপনি যেই হন না কেন সেটা আমার দেখার বিষয় না। কথা হচ্ছে আপনি একজন সিনিয়র হয়ে এমনটা করতে পারলেন, এটা আমার 3 রাতের পরিশ্রম। আপনার সাহস কি করে হলো এইটা ছিঁড়ে ফেলার? রুহান অন্যদিকে চেয়ে বলল। তাহলে কথা বলার আগে 3 বার ভাবো। রুহি এবার রেগে বলল, আমি তো বলেছি আমি আপনাকে তুই করে বলিনি, তাহলে কেন বিনা দোষে আপনি আমার রিপোর্ট ছিঁড়ে ফেললেন? রুহানের রাগ আরও বেড়ে গেল। মেয়েটার এত বড় সাহস, তার মুখে মুখে তর্ক করেছে। সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। এক পা এগিয়ে গেল রুহির দিকে। রুহি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকলো এবং সে মনে মনে ভয় পেলেও সামনে প্রকাশ করল না। ততক্ষণে মিথিলা পাশে এসে রুহিকে ভয় জড়ানো কণ্ঠে বলল, রুহি চুপ থাক। তুই কাকে কি বলছিস? ওনার সাথে এভাবে কথা বলিস না, রেগে গেলে যা তা হয়ে যাবে। তারপর রুহানকে বলল, রোহান ভাইয়া, রুহি আসলে এখানে নতুন, তাই আপনার সাথে এরকম ব্যবহার করে ফেলেছে। দয়া করে ক্ষমা করে দিন। আর ও আপনাকে তুই করে বলেনি, আমাকে বলেছে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। রুহান চোয়াল শক্ত করে রুহির দিকে তাকিয়েছিল। মিথিলার কথা শুনে একটু দমল, তাও রুহির ওপর রাগ হলো এইভাবে ওর মুখের ওপর কথা বলায়। ততক্ষণে রুহানের বন্ধুবান্ধবও এখানে চলে এসেছে এবং রুহানকে এভাবে চোয়াল শক্ত করে তাকিয়ে থাকতে দেখে রায়ান জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? কিছু না। বলেই রুহির দিকে আরেকবার রাগী চোখে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। পেছন থেকে ওর বন্ধুরা রায়ান, জনি, ঈশান, সাব্বির ওরাও চলে গেল। এদিকে রুহি রাগী চোখে মিথিলার দিকে তাকিয়ে আছে, কেননা মিথিলা রুহানের থেকে ক্ষমা চেয়েছে। রুহি শক্ত কণ্ঠে বলল, তুই কেন ক্ষমা চাইলি? উনি আমার রিপোর্ট ছিঁড়ে ফেলেছেন, উনি দোষ করেছেন, আর তুই বললি আমাদের ভুল হয়েছে। দেখ, তুই ওনাকে চিনিস না। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। ওদের সাথে লাগতে গেলে ফল খারাপ হবে। আর তাছাড়া উনি ভুল বুঝেই এমনটা করেছেন। আমি ওনাকে চিনি। এখন চল এখান থেকে। দেখ সবাই কেমন করে তাকিয়ে আছে। রুহি দেখল আসলেই সবাই তাকিয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা। কেউ কেউ কানের কাছে মোবাইল তুলে রেখেছে, ভিডিও চলছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে এখান থেকে মিথিলার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত 10:15। রুহি আবার নতুন করে রিপোর্ট তৈরি করতে বসলো। আর কিছুক্ষণ পর তার মাথা ব্যথা শুরু হলো। রুহি মনে মনে রুহানকে ইচ্ছা মতো বকতে শুরু করলো এবং অত্যন্ত ক্ষোভ নিয়ে বিড়বিড়িয়ে বলল, আমার ঘুম হারাম করে আপনি আরামে ঘুমোচ্ছেন, খিটখিটে সিদ্দিকি। বলেই
নিজে নিজেই মুখ বাঁকায়। রুহিকে এখনও জেগে থাকতে দেখে রুহির মা জাহিদা রহমান বলল, কে রে, এখনো ঘুমাচ্ছিস না যে? আয় শুয়ে পড়। হ্যাঁ, আসছি। বলেই বাকিটা কাজ সেরে মায়ের পাশে শুয়ে পড়ল। সময় রাত 12টা 40। ছাদের এক কোণায় রাখা পুরনো সোফায় বসে আছে রুহান। তার চারপাশ নীরব, শুধু মাঝে মাঝে হালকা বাতাসে পাতার মৃদু ঝিরঝিরি শব্দ। রাতের কালো আকাশে ছড়িয়ে থাকা তারাগুলোকে যেন এক দৃষ্টে গিলে ফেলেছে তার দৃষ্টি। ডান হাতে সিগারেট, ধোঁয়ার রেখা এলিয়ে যাচ্ছে আকাশের দিকেই। চোখ মুখ কাল ক্লান্ত, নাকি ক্ষোভে জ্বলে থাকা কোনো আগুন বোঝা মুশকিল। ভিতরের জট পাকানো অনুভূতিগুলো যেন ধোঁয়ার সাথে মিলিয়ে দিতে চাইছে সে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক মেয়েলি কণ্ঠ। তুই এখনো জেগে আছিস? কটা বাজে খেয়াল আছে? আর তুই এসব ছাইপাশ খাচ্ছিস কেন? শেষের কথাটা মেঘি রাগ দেখিয়ে বলে। একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? অনন্যা এসে রুহানের পাশে বসল। দুঃখী ভরা মুখ নিয়ে রুহানের দিকে তাকালো। রুহান ও অনন্যার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এই একটা মানুষের সামনে রুহান মন খারাপ করে থাকে না, তার সামনে আসলেই মুখের হাসি চওড়া হয়। অনন্যা রুহানের গালে হাত রেখে করুণ চোখে তাকিয়ে বলল, কেন নিজেকে এভাবে পড়েছিস ভাই? তুই জানিস তোর কষ্ট দেখলে আমার কিচ্ছুটি ভালো লাগে না। সারাদিন বাড়ির বাইরে থাকিস আর যখন ঘরে আসিস সারাদিন বাড়ির বাইরে থাকিস আর যখন ঘরে আসিস তখনও নিজেকে কষ্ট দিস। কি লাভ হয় এতে? নিজেকে কষ্ট দিলে তো আর কিছু ঠিক হয়ে যাবে না। রুহান অনন্যার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, জীবনটা এমন না হলেও পারতো আপু। আমরা তো এমনটা চাইনি। আম্মু কেন আমাদের এভাবে ফেলে গেল? একবারও ভাবলো না তার 7 বছরের ছেলেটা কিভাবে কাটাবে প্রতিটা রাত, কার কাঁধে মাথা রেখে কাঁদবে ও? আর তোর 10 বছরের ছোট্ট হাত দুটো, সেগুলো দিয়ে কি করে আগলে রাখবি ওর দুনিয়া? আম্মুটা খুব নিষ্ঠুর ছিল আপু, ভালোবেসে ফেলেছিল একটা নিষ্ঠুর মানুষকে, আর সেই ভালোবাসার শাস্তিটা পেয়েছি আমরা। মাঝে মাঝে মনে হয় আম্মু আমাদের ভালোবাসেইনি। যদি ভালোবাসতো তবে কি চলে যেতে পারতো এভাবে? একবারও ফিরে তাকালো না, একবারও না। রুহানের কণ্ঠ যেন কেঁপে উঠছিল। গলায় জমে থাকা কান্না আর আর অভিযোগগুলো ধীরে ধীরে গলে পড়ছিল অনন্যার চোখের কোণে। অনন্যা রুহানের মাথায় হাত বুলিয়ে দেয়। চোখে জল জমে আছে, কিন্তু কণ্ঠ শান্ত। গভীর শ্বাস নিয়ে সে বলে, তোর কষ্ট আমি বুঝি ভাই, কারণ তুই শুধু একজন মা হারাসনি, তুই হারিয়েছিলি একটা বিশ্বাসও। তুই যা দেখেছিলি, যা বুঝেছিলি, তাতে হয়তো মনে হতেই পারে বাবা দায়ী। তুই তো ছোট ছিলি ভাই, তোকে কেউ পুরো সত্যিটা বলেনি। তুই জানিস আমি তখনও মায়ের চোখে সেই শূন্যতা দেখতাম। প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছিলেন তিনি। তবে সেটা শুধু বাবার জন্য ছিল, নাকি আরও কিছু ছিল যেটা আমরা কেউ তখন বুঝতে পারিনি? আম্মু হয়তো খুব ক্লান্ত ছিল রে, কিন্তু আমি এখনও বিশ্বাস করি বাবা ওনাকে কষ্ট দিয়েছিল ঠিকই, কিন্তু মার সেই শেষ সিদ্ধান্তটা ছিল শুধু সেই কষ্টের ফল না। এবারের দেয়ালে দেয়ালে চাপা কিছু গল্প আছে যেগুলো কখনো আলোয় আসেনি। তুই শুধু বাবাকে দোষ দিয়ে যদি থেমে যাস তাহলে হয়তো কখনো জানতে পারবি না আসলে কে বা কারা আমাদের থেকে মাকে কেড়ে নিয়েছিল। অনন্যার কণ্ঠ যেন শেষ কথার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। চারপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক আর রুহানের দমবন্ধ নিঃশ্বাস। যেন বহু বছর পর কেউ তার মানসিক দেয়ালে প্রথম ফাটল ধরিয়েছে। অনন্যা ভাইকে বোঝাতে চাইল বাবার কোনো দোষ নেই, তাই সে বলল, তুই ভুল বুঝছিস ভাই, বাবা এতটাও অনন্যাকে মাঝপথে থামিয়ে দিয়ে রুহান রাগী চোখে তাকিয়ে বলল, যে মানুষটা আগে পিছে না ভেবে তোর জীবন নিয়ে ছিনিমিনি খেললো, তার ব্যাপারে তুই আমার কাছে সুপারিশ গাইছিস আপু? চলে যা এখান থেকে, আমাকে আমার মতো করেই থাকতে দে। শেষের 2 লাইন বেশ চিৎকার করে বলল। অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে বাবা, আর কিছু বলবো না, এখন চল তো ঘরে চল, তোকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমাবো। বলেই রুহানের হাত ধরে জোর করে টানতে থাকে। রুহানও উঠে অনন্যার সাথে চলে যায়। রুহানের রুমে কি অনন্যা রুহানের উদ্দেশ্যে বলে, শুয়ে পড়তে দেখি, তোকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমাবি। রুহান বাধ্য ছেলের মতো শুয়ে পড়ে।
সে জানে তার আপুর কথা না শুনলে আবার অভিমান করবে, আর আপুর কথা শুনবে নাই বা কেন। এই কথাটা মানুষ যার জন্য রুহানের মুখে একটু হলেও হাসি ফোটে। তার আপুর মতো তাকে কেউ বোঝে না। রুহানের জীবনে যেমন অনন্যার গুরুত্ব অনেক, ঠিক তেমনি অনন্যার জীবনেও তার ভাই সবচেয়ে মূল্যবান জিনিস। তাদের দুই ভাই বোনের জীবনটায় দুঃখে ভরা। অবশ্য রুহানের কষ্ট আর অনন্যার কষ্ট আলাদা। ভোর 6টা, চারপাশে তখনও নিস্তব্ধতা। তখনই ঘুম থেকে জেগে ওঠে রুহি। ধীরে ধীরে বিছানা ছাড়ে, ফ্রেশ হয়ে নেয় হালকা 1 কাপ চা আর 2টো বিস্কুট। না, রাজকীয় কিছু নয়, জীবনের চাকা সচল রাখার মতন সামান্য জ্বালানি। আজকের সকালটা একটু ভিন্ন। পাশের এক কোচিং সেন্টার থেকে পড়ানোর প্রস্তাব পেয়েছে সে। মাইনে খুব একটা বেশি নয়, কিন্তু রুহি দ্বিধা করেনি। সংসারের এই কঠিন সময়ে যতটুকু পাওয়া যায় সেটাই অনেক। সালোয়ার কামিজের কাপড়ে তার সরলতা মিশে থাকে। সাদা হলুদ সুতির জামা পরে ওড়নাটা একপাশে আলতোভাবে ঝুলিয়ে দেয়, চুলগুলো মাঝ বরাবর সিথি করে ছেড়ে দেয় পিঠে। আয়নায় একবার নিজেকে দেখে নেয়। অসাধারণ কিন্তু আত্মবিশ্বাসী। 7টার দিকে বেরিয়ে পড়ে সে। চারপাশে তখনও ঘুম চোখে শহর। মেয়েটি ভীষণ পরিশ্রমী। যখন ওদের বাবা এক দুর্ঘটনায় মারা যান তখন রুহির বয়স খুব বেশি ছিল না, কিন্তু সেই বয়সে জীবন তাকে বড় করে দেয়। বাবার মৃত্যুর পর একে একে স্পষ্ট হয়ে ওঠে কাছের মানুষের মুখোশ। সম্পত্তির লোভে যাদের হিংস্রতা ওদের ঠেলে দেয় নিঃস্বতার দিকে। তবে সেই সব কষ্টের মধ্যেও এক শক্ত হাত ছিল ওদের পাশে। রুহির মা জাহেদা রহমান একজন সাহসী নারী। নিজের স্বপ্ন পূরণ না হলেও মেয়েদের স্বপ্ন ভেঙে যেতে দেননি। পড়াশুনোই মেয়েকে দাঁড় করাবে। এই বিশ্বাসে নিজের জীবনটাকে সেলাই মেশিনের সাথে বেঁধে রেখেছেন তিনি। 3 বছরের চেষ্টায় যেভাবে মেয়েদের স্কুল কলেজ চালিয়েছেন তা কোনো মায়ের দৃষ্টান্ত হতে পারে। রুহিও বুঝে গেছে, নিজে দাঁড়াতে হলে, কারো মুখাপেক্ষী না হতে হলে তাকে পড়তেই হবে। এই গল্পটা শুধু রুহির এক সকাল নয়, এটা একটা সংগ্রামের প্রতিচ্ছবি, যেখানে মেয়ের পা হোঁচট খেলে মার চোখে জল আসে না, বুক আরও শক্ত হয়। কোচিং থেকে ক্লাস শেষ করে রুহি যখন ভার্সিটির পথে বাসায় ফেরে তখন ঘড়ির কাঁটা ঠিক 9:30 ছুঁই। হালকা গরম রাস্তায় হঠাৎ হঠাৎ ঠান্ডা বাতাস এসে মুখ ছুঁয়ে যায়। ভার্সিটির গেট পেরিয়ে সে একটু এগিয়ে গাছতলায় দাঁড়িয়ে পড়ে। চোখ বারবার যায় সামনের রাস্তাটার দিকে। সে কার জন্য অপেক্ষা করছে সেটা কেউ না বললেও বুঝে যেত মিথিলা। মেয়েটা চিরকালই একটু অগোছালো, কখনো খাতাপত্র নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে, কখন আবার মোবাইলে কথা বলতে বলতে ভুলে যায় রাস্তায় কি হচ্ছে। কিন্তু রুহির জীবনে সে এইরকম রং। ওদের বন্ধুত্ব ক্লাস 6 থেকে, একই স্কুলে পড়া, একসাথে লাঞ্চ ভাগ করে খাওয়া, ছুটির পর একসাথে হাঁটতে হাঁটতে গল্প, সব যেন কালকের ঘটনা মনে হয়। তবে কলেজে ভিন্ন ভিন্ন পথে চলতে হয় ওদের। তখনও যোগাযোগ ছিল, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হতো, কিন্তু দেখা সেটা কম ছিল। তাই এখন আবার এক ভার্সিটিতে পড়তে হবে। আর সেই হাসির মাঝে হয়তো পুরনো দিনগুলো আবার একটু ফিরে আসবে। মিথিলা দৌড়াতে দৌড়াতে ক্যাম্পাসে গেট পেরোতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। কিছু বোঝার আগে এসে উপর হয়ে পড়ে মাঠে ঘাসে। চশমাটা এক হাতে ছিটকে পড়ে যায়। আউচ! আউচ! একসাথে 2 কণ্ঠের শব্দ হয়। মাথা তুলে তাকাতেই মিথিলার চোখে পড়ে তার নিচে যিনি পড়ে আছেন তিনি আর কেউ নন, রায়ান। রায়ানের চোয়াল শক্ত, চোখে রাগের আগুন, দাঁত কিরমির করে সে মিথিলার দিকে তাকিয়ে থাকে, যেন এখনই গিলে ফেলবে। মিথিলা ধমকে যায়, নাক মুখ কুঁচকে যায় ভয়ে। সে তো জানেই না ছেলেটি কে। রুহি দৌড়ে এসে মিথিলার হাত ধরে টেনে তুলে তাকে রায়ানের ওপরের থেকে। রায়ান ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিন্তু মুখে স্পষ্ট বিরক্তি। হাঁটুর কাছটায় ধুলো আর ঘাস লেগে গেছে। হাঁটা একটু থেমে গেলেও
তার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। সেই মুহূর্তে সে হাজির হয় রুহান ও তার বন্ধুরা। রুহান চিরচেনা কালো পোশাকে, যেন অন্ধকারকে নিজের অস্তিত্বে বেঁধে রেখেছে। কালো টি শার্টের ওপর কালো লেদার জ্যাকেট, হাতে কালো ঘড়ি, পায়ে কালো স্নিকার্স। চোখে মুখে গম্ভীরতা আর তীক্ষ্ণ দৃষ্টিতে সে চারপাশে তাকায়, তারপর থমকে যায় রুহিকে দেখে। তার চোয়াল শক্ত হয়ে আসে, চোখের দৃষ্টি তীরের মতো রুহির দিকে ছুটে আসে। রুহানের পাশে দাঁড়িয়ে আছে জিনিয়া, সিয়া আর তার আরহিয়া। তাদের চোখে বিরক্তি আর কৌতূহলের মিশ্র প্রতিচ্ছবি। রায়ান রাগে কাঁপতে কাঁপতে তেড়ে আসে মিথিলার দিকে। তুমি কি চোখে দেখো না? বলে সে হাত তোলে, জানে এখনই মিথিলার গালে একটা থাপ্পড় বসিয়ে দেবে। কিন্তু হঠাৎ চট করে কেউ একটা হাত ধরে ফেলে। রায়ানের চোখ পড়ে সে হাতের দিকে। রুহি রায়ানের হাত ধরে শক্ত করে ধরে বেড়াচ্ছে। চোখে না আছে ভয়, না আছে ভদ্রতা। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। মিথিলা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল, যেন ঝড় আসার আগে পাতা সিধিয়ে নেয় গাছ। কিন্তু ঝড় থেমে গেছে। চোখ খুলে দেখে রুহি তার সামনে দাঁড়িয়ে, পাহাড় হয়ে। চারপাশ নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে রুহির দিকে। রুহান ও রায়ান অবাক, কেউ তার রাগে কখনো এমন বাধা দেয়নি। কিন্তু রুহির চোখে একটুও ভয় নেই। সে ধীরে ধীরে রায়ানের হাতটা ছেড়ে দেয়, মুখে ঠান্ডা ভাব, অথচ কণ্ঠে যেন অসহ্য তীক্ষ্ণতা। ও আপনাকে দেখেনি, তাই এভাবে ধাক্কা লেগেছে। এটা একটা অ্যাক্সিডেন্ট, তাই বলে আপনি ওকে থাপ্পড় মারতে আসবেন? রায়ান রাগে চোখে বড় করে তাকায়, একবার মিথিলার দিকে, তারপর রুহির দিকে, তারপর মুখ কষে বলে ওঠে, দেখছি মানে কি? এটা খেলার মানটা কি, যেভাবে দৌড়াদৌড়ি করছো? মিথিলা তখন ইতস্তত করে, ভয় পেয়েই এক ধরনের মিনমিনে কণ্ঠে বলে ওঠে, আমি আমি দুঃখিত, আসলে বুঝতে পারিনি এভাবে ধাক্কা লাগবে। কিন্তু তাতে যেন আগুনে ঘি পড়ে। রায়ান তেরে বলে ওঠে, ও, তুমি বুঝতে পারোনি তাই না? নার্স পড়ুয়া মেয়ে হয়েও ছোট বাচ্চাদের মতন দৌড়াদৌড়ি করছো, আর এটা বুঝতে পারোনি যে আশেপাশে কারোর সাথে ধাক্কা লাগতে পারে? অসভ্য মেয়ে একটা। শেষের কথাটা এত জোরে বলেছিল যে আশেপাশে কিছু ছাত্রছাত্রীরও ঘুরে তাকায়। মিথিলা থরথর করে কাঁপে। রুহি এবার আর সহ্য করতে পারে না, কিন্তু নিজেকে ঠিকভাবে সামলে রাখে। গলার স্বর কঠিন, স্পষ্ট, প্রতিটি শব্দ যেন পাথরের মতন ভারী। মানুষ মাত্রই ভুল করে, আর ও তো ইতিমধ্যে ক্ষমা চেয়েছে। আপনি চাইলে ওকে শুধরে দিতে পারতেন, কিন্তু আপনি থাপ্পড় মারতে যাচ্ছেন। আপনি তো সিনিয়র, জুনিয়রদের শাসন করতে পারেন, অপমান করতে পারেন না। আপনারা যদি এমন করে রিয়াক্ট করেন, তাহলে আপনাদের দেখে ছোটরা শিখবে কি? এই শেষ কথাগুলো যেন রুহানের কানে গিয়ে বাজে। তার দৃষ্টিতে এক ধরনের স্নিগ্ধতা, কিন্তু ভেতরে কিছু একটা নড়েচড়ে ওঠে। এর মধ্যেই জিনিয়া এক ঝটকায় সামনের দিকে এগিয়ে আসে। তার চোখে রাগ, মুখে অবজ্ঞা। সে রুহির বাহু ধরে জোরে টান ধরে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ! তুমি আমাদের জ্ঞান দিচ্ছ? কোথা থেকে এত সাহস পাও? তুমি জানো আমরা কারা? রুহান তখনও কিছু বলেনি। সে শুধু রুহির দিকে তাকিয়ে আছে গভীর, তীক্ষ্ণ আর অনুসন্ধানী চোখে। রুহি ধীরে ধীরে নিজের বাহু ছাড়িয়ে নেয়, মুখে অদ্ভুত এক ঠান্ডা শান্তি, কিন্তু চোখে আগুন। সে নিঃশব্দে জবাব দেয়, যেন আশেপাশের শব্দগুলো স্তব্ধ হয়ে যায়। আপনারা কারা সেটা আপনাদের পরিচিতরা জানুক, আমার জানার দরকার নেই। আমি শুধু জানি অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত, সেটা যার সাথেই হোক না কেন। কেউ ভুল করলে তাকে একবার সুযোগ দেওয়া উচিত, কিন্তু আপনারা তো সুযোগ না দিয়ে নিজেদের ক্ষমতা দেখাতে চাইছেন। চারদিক স্তব্ধ, কেউ কিছু বলছে না। শুধু রুহির কথাগুলো যেন বাতাস কেটে চারিদিকে ছড়িয়ে পড়ে। রুহানের চোখের কোণে এক টুকরো কৌতূহল ঝিলমিল করে ওঠে। জিনিয়ার মুখটা কেমন করে যায়, চোখ মুখ রাগে লাল হয়ে যায়। সে এবার কটাক্ষ করে বলে, তুমি নিজেকে খুব সাহসী ভাবো তাই না? নইলে রায়ানের মতো সিনিয়রের মুখের উপর কথা বলার সাহস পেতে না। এতটা সাহস পেলে কিভাবে? রুহির গলা আরো গম্ভীর হয়। সে এক চিলটে হেসে বলে, সাহস কখনো পাওয়া যায় না, গড়ে নিতে হয়। অন্যায় মুখে চুপ থাকলে একদিন নিজেদের বিপদেও পাশে দাঁড়াবে না।
এই শিক্ষাটুকু মা শিখিয়েছেন। রুহান একটু অবাকই হলো। যেখানে অন্যান্য স্টুডেন্টরা তাদের ভয় পায়, সেখানে এই মেয়েটা মুখে মুখে তর্ক করছে। শ্রেয়া আর রিয়া তখন জিনিয়ার পাশে এসে দাঁড়ায়। শ্রেয়া তখন এলিয়ে এসে বলে, তুমি কি ভাবছো নিজের দোষ না মেনে সবকিছু ঠিকঠাক বলে চালিয়ে যাবে? রায়ান ব্যথা পেয়েছে, সেটা দেখছো না? রুহি ঠান্ডা গলায় বলে, আমি জানি উনি ব্যথা পেয়েছেন। মিথিলা তো ক্ষমা চাইছেই। আর কেউ অজান্তে আঘাত করলে তাকে পাল্টা আঘাত করাটা কি ভালো কাজ? শেষ লাইনটা রায়ানের দিকে তাকিয়ে বলে। এই মুহূর্তে সবাই একটু থেমে যায়। রায়ান মুখ ঘুরিয়ে নেয়, আর রুহানের চোখে এক অদ্ভুত অভিব্যক্তি খেলে যায়। বিরক্তি আর লাগে। মেয়েটার এত সাহস! জিনিয়া, শ্রেয়া, রিয়া দাঁত চেপে রুহির দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা কিছুই বলে না। মাঠের অনেকেই গোল হয়ে ওদের ঝগড়া দেখছে, আর কেউ কেউ ফিসফিস করে রুহির সাহসের ব্যাপারে কটাক্ষ করছে। মিথিলা আস্তে আস্তে রুহির হাত ধরে টান দেয়, যেন চোখের ইশারায় বলে, চল আর না। রুহিও এক ঝলক রুহানের দিকে তাকায়। সেই চাহনিতে না ছিল ভয়, না ছিল বিনয়ের ছাপ, ছিল এক ধরনের নিশ্চিন্ত সাহস। তারপর চুপচাপ মিথিলার সাথে হাঁটা দেয়। সেই মুহূর্তে রুহানের ভেতরে যেন কিছু একটা ধাক্কা খায়। মনে হয় কেউ যেন চোখের সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলে চলে গেল, আর সে দাঁড়িয়ে রইল নির্বাক, কিছুটা রাগ, কারণ একজন জুনিয়র এতটা সাহস দেখালো। কিছুটা দ্বন্দ্ব আর একটু হেরে যাওয়ার গ্লানি, যেটা কাউকে দেখানো যায় না। রুহান কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে, ঠোঁট দুটো শক্তভাবে চেপে ধরে চোখে মুখে কঠিন এক অদৃশ্য দেওয়াল টেনে নেয়। ওদিকে মিথিলা হেঁটে যেতে যেতে ধীরে ধীরে বলে, তুই জানিস রোহান ভাই রাগী হলেও একদম খারাপ না। আমার আপু একবার খুব বিপদে পড়েছিল, তখন ও আর ওর বন্ধুরাই সাহায্য করেছিল। তখন থেকেই আমি জানি ও কেমন, কিন্তু রেগে গেলে সব শেষ। রুহি মৃদু মাথা নাড়ে, কিছু না বলে ক্লাসে চলে যায়। একটু পর সবাই একটু ছায়া পেয়ে ক্যাম্পাসের এক কোণায় বসেছে। রায়ান চুপচাপ, মুখটা গম্ভীর। জনি মাথা চুলকাচ্ছে, বুঝতে পারছে না কি রিয়াক্ট করবে। হঠাৎ জনি চুপচাপ দাঁত কেলিয়ে বলে ওঠে, ভাই রে ভাই, মেয়েটা তো একদম ফায়ার, মনে হচ্ছে আগুন ধরে গেল। সাব্বির কাঁধে চাপড় মেরে বলে, তুই চুপ থাক, তোর ফায়ার ফায়ার মাইরা একদিন নিজেরই পাছায় আগুন ধরবি। জনি মুখ কুচকে ভীতু গলায় বলল, ভাই আমি তো শুধু এমনিতেই বললাম, আর ওর চোখের দিকে তাকাতে আমার পেট কেঁপে ওঠে। ঈশান হেসে বলল, তোর তো সব মেয়েকে দেখে পেট কাঁপে। সবাই একটু হেসে ফেলে। এমন সময় রায়ান বিরক্ত চোখে বলে, তোদের হাসি পাচ্ছে? আমার কোমর ভেঙে গেছে আর তোরা জোকস মারতেছস? জনি তৎক্ষণাৎ হাত জোড় করে বলে, ভাইয়া আপনি অনেক বড় মানুষ, আপনার কোমর ভাঙা মানে আমাদের মন ভাঙা। তাই বলতেছি আগামীবার মিথিলা মেয়েটা দৌড় দিলে আগে আমি ধরবো, আপনি না। এই বলে জনি এমন মুখ করে যেন সত্যি জীবন বাজি রেখে মিথিলার পথের পাহারা হতে চায়। শ্রেয়া, রিয়া আর জিনিয়া একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছে। এর মধ্যে জিনিয়া গলা একটু উঁচু করলো, যেন সবাই শুনতে পায়, এই মেয়েটাকে তোরা একটু বেশি ছাড় দিচ্ছিস না? সবসময় মাথায় উঠিয়ে রাখলে এমনই হয়। আজ দেখেছিস রায়ানের উপর হাত তুলেছে, আর রোহান তুইও চুপ করে দাঁড়িয়ে দেখলি? ঈশান হালকা গলায় বলে, তুই একটু বেশি রিয়াক্ট করছিস না জিনিয়া? জিনিয়া এবার পুরোপুরি সামনে চলে আসে, সবার মুখের দিকে তাকিয়ে বলে, না ঈশান, আমি চুপ থাকবো না। এই মেয়েটা সবার সামনে আমাদের অপমান করেছে। সিনিয়রদের সাথে এমন ব্যবহার করে কে? আর তুই রোহান, তুই তোর চোখের সামনে এসব সহ্য করলি? তুই কেন কিছু বললি না? নাকি তোর ওই জুনিয়র মেয়েটার প্রতি বিশেষ দুর্বলতা তৈরি হয়েছে? রায়ান এবার মাথা ঘুরিয়ে বললে, আরে রুহান ভাই কোনো মেয়ের প্রতি দুর্বল হবে? আমার তো বিশ্বাসই হয় না। জনি একটু হেসে বলে, আরে ভাই তোরা রুহানাকে চেনস না নাকি? সে তো এসব মেয়ের ধারের কাছে ঘেঁষে না। ওই মেয়েটার কিছু স্পেশাল ট্যালেন্ট আছে মনে হয়, একেবারে মন্ত্র পড়ার মতো, যেটা রুহানাকে চুপ করিয়ে রেখেছে। শ্রেয়া হেসে বলে, তুই ঠিকই বলেছিস জনি, ছেলেদের দোষ নেই, মেয়েটাই বেশি চালাক। জিনিয়া এবার ঠোঁট কামড়ে রুহানের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, তুই চুপ কেন রোহান?
তুই কি সত্যি ওর জন্য আমাদের সবার ইজ্জত, তোর নিজের ইমেজ সব ভুলে যাচ্ছিস? রুহান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। চোখে মুখে কোনো আবেশ নেই। ঠান্ডা অথচ গম্ভীর দৃষ্টিতে সবাইকে একবার করে দেখে নেয়। তারপর ধীরে ধীরে সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয়। ঠোঁট শক্ত করে, গলার স্বর যেন জমাট বাঁধা শীতল হাওয়া। আমি কাউকে ছাড় দেইনি, আজও না। আর সামান্য জুনিয়রদের সাথে রুহান সিদ্দিকী পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে, এটা তোরা ভাবলি কিভাবে? সে এবার এক পা সামনে এগিয়ে এসে ধীরে বলে, মেয়েটাকে আমি আলাদা করে দেখে নেব। অবশ্য সেটা রায়ানের সাথে বাড়াবাড়ি করার জন্য না, সিনিয়রদের সাথে বেয়াদবি করার জন্য। তার গলা এতটাই নির্লিপ্ত অথচ ভয়ানক ছিল যেন কারো নাম না করেই এক ধরনের শান্তির ঘোষণা দিয়ে গেল। চারপাশ হঠাৎ চুপচাপ হয়ে যায়, কারো মুখে কোনো শব্দ নেই। রায়ান, জিনিয়া, ঈশান সবাই যেন এক ধাক্কায় গম্ভীর হয়ে যায়। ঠিক তখনই এই চাপা পরিবেশ ভেঙে জনি আবার সেই চিরচেনা ঢঙে ফিসফিস করে, ভাই আমারও তো ভয় লাগতেছে। ওই মেয়েটার চোখে কিছু একটা ম্যাজিক আছে। রায়ান মুখ ফিরিয়ে বলে, জানি, তুই না থাকলেই হইতো। জনি মুখটা গম্ভীর করে বলে, ভাই আমি আছি বলেই এই গ্রুপে মজাটা আছে। সাব্বির হেসে বলে, চল আড্ডা মারি। বেশি সিরিয়াস হয়ে গেলাম। লাইফে ড্রামা অনেক হয়েছে, এখন একটি কমেডি দরকার। ঈশান ইয়ারফোন কানে গুঁজে গান চালিয়ে দেয়। সবাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যেতে থাকে, কিন্তু রুহান পেছনে একবার তাকিয়ে মাঠের ফাঁকা জায়গাটার দিকে চেয়ে থাকে। মনে মনে যেন কেউ একটা ছায়া রেখে গেছে, যার ছাপ মুছে ফেলা কঠিন। ক্লাস শেষ, সবাই প্রায় বেরিয়ে গেছে। রুহি একা ব্যাগ গোছাচ্ছে। তখনই মিথিলা ধীরে ধীরে পাশে এসে বসে। রুহি, একটু কথা বলবি? উনি অবাক হয়ে তাকান। একটু আগে যার জন্য এত কিছু এলো, সে এখন এমন ভাব করে যাচ্ছে। তবু কিছু না বলে হালকা মাথা নাড়ায়। মিথিলা মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলে, আর যা হয়েছে, আমি চাই না এরকম হোক। আমি সত্যি বুঝতে পারি নাই রায়ান ভাইয়ের সাথে ধাক্কা লাগবে। রুহি চুপ থাকে। মিথিলা আবার বলে, তুই তো জানিস ওরা সবাই কেমন। আমি রায়ান ভাই বা জিনিয়া আপুদের কিছু বলতে পারি না রে। রোহান ভাইও আজকে খুব রাগান্বিত ছিল তোকে নিয়ে। এখন সবাই একসাথে বাজে কথা বলছে। রুহি এবার ঠান্ডা গলায় বলে, তুই ভয় পেয়েছিস, তাই তোর ভুলটা আমাকেই সামলাতে হয়েছে, তাই না? মিথিলা একটু অসহায় কণ্ঠে বলে, ভুল তো হয়েছেই, কিন্তু তুই আর একটু শান্ত থাকলে, মানে এত কথার দরকার ছিল না, বুঝলি? রুহির চোখ একটু রাগে জলজল করে ওঠে। তুই এখন আমাকে শেখাচ্ছিস কিভাবে কথা বলতে হয়? তুই ভুল করলি, তোকে কেউ গাল দিচ্ছে, থাপ্পড় মারতে আসছে, আর আমি দাঁড়িয়ে থাকতাম? মিথিলা চুপ করে যায়। রুহি এবার দাঁড়িয়ে পড়ে, কাঁধে ব্যাগ তুলে ঠান্ডা গলায় বলে, তুই শুধু নিজের সম্মান বাঁচানোর জন্য কথা বলছিস মিথিলা। ওদের ভয় পাস তাই আমাকেই দোষ দিচ্ছিস, কিন্তু শোন, আমি কাউকে ভয় পাই না। সত্যি বলতে তোদের মতো চুপ থাকলে ভালো থাকবে টাইপ কথাও সহ্য হয় না আমার। মিথিলা একটু ফিসফিস করে বলে, দোষের মধ্যে ঝুঁকলে তোর কিছু করার থাকবে না রে। সিনিয়ররা যদি তোকে নিয়ে সিরিয়াস হয়ে যায়। রুহি ফিরে তাকায়, গলায় গম্ভীর টান দিয়ে বলে, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? থাক, তুই যার জন্য চুরি করলাম সেই বলে চোর। এই বলে রুহি সোজা চলে যায়। মিথিলা তার পেছনে চেয়ে থাকে, ভয়ে দ্বিধায় আর নিজের ভেতরের অপরাধবোধ। দুপুরে রোদ ঝলমলে আলোয় ভরা বাড়ির ডাইনিং রুম, ঘর জুড়ে যেন এক অলিখিত নিয়মে সাজানো নীরবতা। সবাই প্রায় বসে গিয়েছে টেবিলে। কাজের মেয়ে শিউলি থালায় থালায় খাবার সাজাচ্ছে নিঃশব্দে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে আসে রুহান, ফ্রেশ হয়ে, চোখে মুখে তার স্বাভাবিক ঠান্ডা ভাব। শব্দ না করে চুপচাপ গিয়ে নিজের চেয়ারে বসে। তার সামনে রাখা থালায় উষ্ণ গন্ধ ছড়ানো ভুনা। উষা বেগম, রুহানের সৎমা, নিঃশব্দে উঠে তার দিকে এক চামচ গরম ভুনা তুলে দিতে যায়। তার চোখে একটা অসহায় মমতা। তোমার পছন্দের ভুনা রেঁধেছি রোহান, নরম কণ্ঠে বলেন তিনি। একটু খেয়ে দেখো তো। রুহান চোখ তুলে তাকায় না, চোয়াল শক্ত করে অন্যদিকে তাকিয়ে থাকে।
পাশে বসা অনন্যা অস্বস্তিতে পড়ে যায়। সবার উপস্থিতিতে এই ঠান্ডা শীতলতা যেন শ্বাস রুদ্ধ করে দেয়। রুহান হঠাৎ সোজা হয়ে বসে, তারপর গলার স্বর ভারী করে বলে, আপু, আমি মানা করেছিলাম উনি যেন আমার কোনো কিছুতে নাক না গলান, তারপরও কেন এসব করছেন? এক মুহূর্তে ঘরে পিনপতন নিস্তব্ধতা। শিউলি থমকে যায়, হাতের ভরতা থালার মাঝখানে হেলে পড়ে। এই চুপচাপ মুহূর্ত ভেঙে মেজমা জমিলা বেগম হাসির ছলে কিন্তু চোখে বাঁকা বিদ্বেষ নিয়ে বলেন, আহা উষা, ছেলে তো তোমার রান্না খাবে না জানো, এত কিছু করার দরকার ছিল না, শুধু শুধু ছেলেটাকে রাগিয়ে দিচ্ছ। শিউলি, রোহানের পাতে পোলা বেড়ে দে। রুহান তাকিয়ে বলে, আমায় নিয়ে ভাবতে হবে না মেজমা, তোমরা খেয়ে নাও, আমার ব্যাপারে কারো দরদ না দেখালেও চলবে। জমিলার মুখ থমকে যায়, কৃত্রিম হাসির আড়ালে চোয়ালে ভাঙন পড়ে। সে জানে রুহানকে কাছে আনতে পারলে সম্পত্তির একটা পথ খুলে যেতে পারে, কিন্তু এই পথটাও বন্ধ, কারণ রুহান কারো তেল মাখানো কথায় চলে না। সে জানে কে তাকে ভালোবাসে আর কে শুধু সুযোগ খুঁজছে। রুহানের মা রুবিনা সিদ্দিকী ছিলেন বড়লোক পরিবারের মেয়ে। তার বাবা ছিলেন দেশের অন্যতম সফল শিল্পপতি, জুট মিল, গার্মেন্টস এবং রিয়েল এস্টেটের বিশাল ব্যবসা ছিল তার। রুবিনা ছিলেন একমাত্র মেয়ে, তাই বাবার সমস্ত সম্পত্তি, শেয়ারের মালিকানা, ফার্ম হাউস, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুই তার নামে লিখে দেন তিনি। এমনকি মৃত্যুর আগেই, রুবিনার মৃত্যুর পর সেই সম্পত্তি এখন একমাত্র উত্তরাধিকার হয় রুহান। রুহান বুদ্ধি হওয়ার পর থেকেই বুঝে গেছে কার আসল ভালোবাসা আর কে শুধু মুখে আপন। রুহান তার বাবাকে ঘৃণা করে, তাই সে নিজের সব খরচ, পড়াশোনা, এমনকি বাইরের ভ্রমণ পর্যন্ত সব করে তার মায়ের টাকায়। ব্যাংকে তার নামে কিছু ফিক্সড ডিপোজিট আছে, কিছু ট্রাস্ট ফান্ড, এমনকি ঢাকার অভিজাত এলাকায় একাধিক বাড়ি ও জমির কাগজ তার নিজের নামে। এই বিশাল সম্পদের জন্যই জমিলা ডিনা এক প্রকার ঈর্ষাকর আর লোভে পুড়ে থাকে। বাড়ির বাকি মেয়েরা মুখে যতই ভালোবাসা দেখাক, এই সম্পদেই তাদের আসল টার্গেট। জমিলা মনে মনে ভাবে, এই ছেলেটাকে একটু ভোলাতে পারলে একদিন কিছু না কিছু ছায়রা দিবে, আর যদি বাড়ির দায়িত্বটাই তার ঘাড়ে পড়ে তখন আমরা নিজেরাই গুছাইয়ে নিতে পারবো। কিন্তু দুর্ভাগ্য তাদের। রুহান কারো ছলনায় পড়ে না, সাদা কালো স্পষ্ট তার চোখে। আর মা হারা এক অভিমানী ছেলের চোখ এড়িয়ে কিছুই যায় না। জমিলা গলার স্বর মোলায়েম করে আবারও বলে, আরে এভাবে বলতে আছে রোহান, আমরা তোমার আপনজন না? এই রাগ, এই অবহেলা এভাবে চললে তো একদিন এই এত বড় বাড়ির দায়িত্ব সামলানোই কঠিন হবে রে বাবা। রুহান চোখের পাতা একটুও না ফেলে জবাব দেয়, এই ঘরের দায়িত্ব আমি কখনো চাইনি, আর ঘর সামলানোর লোক তো অনেক আছে এখানে, যারা নিজের না হয়েও অনেক বেশি অধিকার দাবি করে। এই কথাগুলোর বলার সময় তার দৃষ্টি স্থির, ঠান্ডা আর স্পষ্টতেই উষা বেগমের উদ্দেশ্য। অনন্যা এবার শান্ত স্বরে বলে, ভাই হয়েছে, এবার খেয়ে নে তো। রুহান চেয়ারে হাত রেখে ধীরে উঠে দাঁড়ায়। রুমে খাবো আপু। শিউলি, আমার রুমে খাবার দিয়ে দিও, তোমাদের এই অভিনয় দেখে খাওয়ার রুচি নেই আমার। সে ধীরে ধীরে চলে যায়, পেছনে একরাশ ভারী নিঃশ্বাস ফেলে রেখে। ঘরে নেমে আসে আবার সেই শীতল স্তব্ধতা। উষা বেগম কাপা হাতে গ্লাসে পানি ঢালেন, হাতটা কাঁপছে স্পষ্ট। অনন্যা তার হাত চেপে ধরে কিছু না বলে পাশে বসে থাকে। জমিলা এক কোণ চোখে রিমার দিকে তাকিয়ে ফিসফিস করে, এসব খাবার টেবিলেই যত নাটকরি হয়। শুনে রাখিস, এই ছেলের মাথায় একদিন ঠিক থাকবে না, তখন দেখিস কার সম্পত্তি কে নেয়। রিমা মুখ ভাঙচায়, তার সহ্য হয় না এই মহান নামক ছেলেটার অহংকার। সবসময় যেন নাটকের হিরো, উঁচু গলায় কথা না বললে ওর চলে না। মনে মনে ফোঁস করে উঠে সে। রিমার বয়স 20, তার যমজ ভাই রিয়াজও একই বয়সের, বাড়ির সবচেয়ে স্পয়েলড কিড। আর রিমার রাগ আরও জাগিয়ে ওঠে যখন দেখে বাড়ির বাকি সবাই রুহানের প্রতি অদ্ভুত এক সম্মান দেখায়। এই নাটকের মাঝেও টেবিলে বসেছিলেন রুহানের ছোট মা মার্জিয়া বেগম। তিনি সবসময় শান্ত ও স্নিগ্ধ, গুটিয়ে রাখা মানুষ, মুখে কিছু না বললেও সব বোঝেন। তার সন্তান রায়ান আর রাখাও টেবিলে ছিল। রায়ান রুহানের ছোট চাচার ছেলে, সদা ঠান্ডা স্বভাবের, কিন্তু যুক্তিহীন কিছু দেখলে থেমে থাকে না। রাখা তার ছোট বোন, বয়স 20-এর কোঠায়।
তবে রিমার চেয়ে 6 মাসের ছোট। সবে একদম আলাদা, ভদ্র, স্থির। জমিলা বেগম এই বাড়ির মেজ বউ। বয়সে তিনি ছোট বউ মর্জিয়া বেগমের চেয়ে বড়। 3 ভাইয়ের সংসারে তার স্বামী কায়ুম সিদ্দিকী হচ্ছেন মাঝের ভাই। জমিলা ছোট বউ মর্জিয়াকে সবসময় নিজের প্রতিযোগী ভাবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ের বহু বছর পরেও জমিলার কোনো সন্তান এলো না। বাড়ির বউ হয়ে বিশেষ করে এমন এক পরিবারে সন্তান না থাকাটা যেন চিরকালীন অপূর্ণতায়, তা জমিলা খুব ভালোভাবে টের পেয়েছিলেন। ঘরে ঘরে যখন সন্তানের কোল জুড়ে হাসি, তখন জমিলা কাটাতেন দীর্ঘ নিঃস্ব রাত। ডাক্তারের চেম্বার থেকে হুজুরের দরবারে কোথাও বাদ যায়নি, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়েছিল। আর ঠিক তখনই বাড়ির ছোট ভাই বিয়ে করে ঘরে আনলেন মর্জিয়াকে। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মর্জিয়া মা হয়ে গেলেন। রায়ানের জন্ম হয়। সেই মুহূর্ত থেকে জমিলার ভেতরে জন্ম নেয় এক নিঃশব্দ ঈর্ষা। মর্জিয়ার কোলে যখন রায়ান, তখন জমিলা নিজের নিঃসঙ্গ কোলে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। এতদিন যে জমিলা ছিলেন বাড়ির সকলের চোখের মণি, এখন ধীরে ধীরে সেই জায়গা দখল করে নিচ্ছে মার্জিয়া ও তার সন্তান। তখন থেকেই জমিলা মনে মনে শপথ করেন, একদিন যদি তার সন্তান হয়, তবে তিনি সেই সন্তানদের দিয়ে নিজের জায়গা আবার প্রতিষ্ঠা করবেন। আর অবশেষে বহু বছর পর তার কোল জুড়ে আসে যমজ সন্তান রিমা ও রিয়াজ। তখন থেকে তার দৃষ্টি স্থির হয় এক জায়গায়। এই সন্তানদের মাধ্যমে তিনি পুরো পরিবার নিজের হারানো মর্যাদা ফিরিয়ে আনবেন। তবে এই পথের সবচেয়ে বড় বাধা একটাই, রুহান। রুহানের মায়ের নামে যে বিপুল সম্পত্তি, তাতে রুহান এখন পুরো পরিবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর এই কারণে জমিলা এখনও মুখে না বললেও মনে ঠিক করে নেয়, ছেলেটাকে যদি দমাতে না পারেন তাহলে তার স্বপ্ন পূরণ হবে না। জমিলা বেগম শুধু ছোট বউ মার্জিয়া বেগমকে নয়, বড় বউ উষা বেগমকেও সহ্য করতে পারে না। উষা বেগম এই বাড়ির বড় বউ, শান্ত স্বভাব, কোমল ব্যবহার। রুহানের মা মারা যাওয়ার পর সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই নারী। রুহান তাকে মা বলে না, কিন্তু উষা তাকে নিজের সন্তান ভেবেই সব করেন। এটাই জমিলার সহ্য হয় না। জমিলার মতে উষা বেগমের ভালো মানুষ সাজার এই নাটকেই বাড়ির সকলে তার প্রতি দুর্বল। আর সবচেয়ে বড় বিষয় রুহান, যে ছেলেটাকে সে সহ্য করতে পারে না, সেই ছেলেই উষার সবচেয়ে বড় শক্তি। উষা নিজে কখনো কোনো দাবি করে না, কিন্তু রুহানের চোখে তার জন্য শ্রদ্ধার বদলে যতই ঘৃণা থাকুক, তবুও অন্যদের চোখে উষা সবসময় ভালো। এই ভালো শব্দটায় জমিলার গলায় কাঁটার মতো বিঁধে থাকে। মনের গভীরে জমিলা জানে, রুহান যদি কোনোভাব দিন উষাকে মেনে নেয়, তাহলে এই বাড়িতে উষার অবস্থান অটুট হয়ে যাবে। আর তখন কেউ জমিলার কথাকে গুরুত্ব দেবে না, সবাই উষার সঙ্গেই থাকবে। এইসব চিন্তা থেকে জমিলা মাঝে মাঝে উষাকে পরোক্ষে অপমান করে, কটাক্ষ করে। তবে উষা সব সহ্য করে যান, এক চিলটে হাসি আর নিঃশব্দ অভিমান নিয়ে। উষা বেগম চুপচাপ খাবারের দিকে তাকিয়ে নীরবে 2 ফোঁটা চোখের জল ফেলল, আবার মুছেও ফেলল। অনন্যা খেয়াল করেছে। সে উষা বেগমের উদ্দেশ্যে বলে, খেয়ে নাও মা, জানো তো রুহান একরোখা। রুহানের ছোট মাও বলে, হ্যাঁ খেয়ে নাও তো আপা। জমিলা বেগম আর রিমা এসব দেখে নাক ছিটকায়। তারপর বড়রা এ রুমে চলে যায়। ছোটরা বসার ঘরের সোফায় বসে থাকে। ঘরে খানিকক্ষণ নীরবতা, সবাই নিজস্বভাবে মগ্ন। সবাই বসে বসে ফোন কল করছে, কিন্তু রিমা চুপ থাকতে পারে না। রিমা নাখোশ হয়ে ফোন নামিয়ে বলে, আচ্ছা রোহন ভাই, হ্যাঁ তো অ্যাটিটিউড আসি কোথা থেকে বলো তো? মনে হয় পুরো বাড়িটাই কিনে নিয়েছো। রায়ান চোখ তুলে হালকা বিরক্ত গলায় বলল, তোরা নিজেরা তো জানিস আসল কাহিনী, অথচ প্রতিটি কথায় খোটা। ভাই রাগী ঠিক আছে, কিন্তু অত্যন্ত মুখোশ পার। রিমা ঠোঁট বাঁকিয়ে বলে, তোর এই ভাইটার অ্যাটিটিউডের তো মুখোশ রে ভাই। আর কেয়ারফুল, বেশি ওর পাশে দাঁড়াবি না, পরে দেখবি তোকে গিলে খেলো। রাখা শান্ত গলায় বলে, তোমরা কি কখনো ভাইয়ার চোখের দিকে তাকিয়ে দেখেছো কতটা রাগের নিচে কি লুকিয়ে আছে? বুঝতে পারবে কেউ যদি একটু শান্তি স্থিরভাবে ভাইয়ার পাশে দাঁড়াতো। রিমা উগ্রভাবে বলে, আহা রাখু, তুই না সবসময় এই দুঃখী মুডে চলে যাস। রোহানকে কে বুঝবে? সে বুঝতে চায় না।
রায়ান হালকা হাসি দিয়ে বলে, ভাইটা একটু কম কথা বলে, তাই সবাই ভাবে ওর সব কিছু ভুল। আসলে এ বাড়িতে মুখোশধারী লোক বেশি। রিমা, তুইও তাদের মধ্যে একটা। রিমা গলা চড়িয়ে বলে। মানে? রাখা নরমভাবে বলে, মানে হলো কিছু বলার থেকে চুপ থাকা অনেক শান্তি, আর যেটা রুহান ভাইয়া করে। মেজমা দূর থেকে চোখ সরিয়ে রিমাকে ইশারা করেন চুপ থাকতে। রুহি টিউশন শেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে ফিরে আসে। তারপর ফ্রেশ হয়ে মাকে সাহায্য করতে রান্নাঘরে আসে। রুহিদের ঘর খুবই সাধারণ, নিম্নবিত্ত শ্রেণীর প্রতিচ্ছবি। ঘরটি পুরনো ও ক্ষয়ে যাওয়া টিনের ছাউনি দিয়ে তৈরি, যার কিছু অংশে ছোট ছোট ছিদ্র। বৃষ্টি হলে মাঝে মধ্যে পানি পড়ে ভেতরে। দেয়ালগুলো ইটের হলেও বহু জায়গায় প্লাস্টার উঠে গিয়ে কাঁচা ইট বের হয়ে এসেছে। দুইটি ছোট রুম, একটি শোবার ঘর আর একটি রান্নাঘর, সংসার সামলানোর ঘর। শোবার ঘরে একটি পুরনো খাট, খাটটা একটু বড়, পাতলা তোষক ও গুজে রাখা বালিশ। কাঠের একটি আলমারি, যার দরজা ঢিলা হয়ে গেছে, তালা প্রায় নষ্ট। এই ঘরের এক কোণে রুহির পড়ার জায়গা। একটি পুরনো কাঠের টেবিল, যেটার এক পা একটু খাটো বলে নিচে ইট গুজে সমান রাখা হয়েছে। টেবিলের ওপরে কিছু বই খাতা গুছিয়ে রাখা থাকে। একটি ছোট টেবিল ল্যাম্প, যা মাঝে মধ্যেই ঠিকভাবে জ্বলে না। পাশেই একটা ভাঙা চেয়ার, যার পিঠের কাঠটা একটু কাত হয়ে আছে। এখানেই রুহি রাত জেগে টিউশনের পড়া তৈরি করে, নিজের স্বপ্ন করে। রুহির পড়ার টেবিলের অপর প্রান্তে তার মায়ের সেলাই মেশিনটা রাখা। রান্নাঘরের কোণায় মাটির চুলা, লোহার স্ট্যান্ডে কিছু হাঁড়ি পাতিল আর চাল ডাল রাখার জন্য প্লাস্টিকের বয়াম। ছোটোখাটো একটা উঠান আছে, একপাশে কাপড়ের দড়ি টানানো, সেখানে শুকায় প্রতিদিনের কাপড়। ঘরের বাইরে এক কোণায় ছোট্ট একটা ফাঁকা জায়গা, যেখানে রুহি নিজের হাতে লাগিয়েছে কিছু ফুল গাছ। জায়গাটা খুব ছোট, কিন্তু রুহির কাছে এইটুকু জায়গা যেন তার শান্তির পৃথিবী। মাটির পুরনো টব, ফেলে দেওয়া ডাবের খোল কিংবা প্লাস্টিকের বোতল কেটে বানানো পাত্রে সে যত্ন করে লাগিয়েছে রঙিন জিনিয়া ফুল, সাদা আর হলুদ গাঁদা, গোলাপি চন্দ্রমল্লিকা, আর এক কোণায় ছোট্ট একটা লাল গোলাপ গাছ। প্রতিদিন সকালে ও বিকেলে রুহি গাছে পানি দেয়, শুকনো পাতা তুলে ফেলে, মাঝে মাঝে নিজের বানানো তরল সারও ব্যবহার করে। জুহি পাশে দাঁড়িয়ে থাকে, সাহায্য করে, আর মাঝে মাঝে বলে, আপু এই ফুলটা কালকে ফোটেনি। এই ছোট্ট বাগানটার রুহির একান্ত ভালোবাসার জায়গা, যেখানে সে তার সব কষ্ট ভুলে শান্তি খুঁজে পায়। অগোছালো জীবনের মধ্যেও এই গাছগুলোই তার হাতে গড়া সাজানো পৃথিবীর এক টুকরো। এই অপ্রতুল সংকীর্ণ ঘরেই রুহি, তার মা আর ছোট বোন জুহির সংগ্রাম মুখর জীবনের গল্প বলে চলে। রাত 12:30। রুহি নিজের পড়া শেষ করে মায়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই একটা দুঃস্বপ্ন দেখে। অতপর চমকে উঠে বসে রুহি। বুক ধকধক করছে, গলা শুকিয়ে কাঠ, যেন চারপাশে নিস্তব্ধতা চিৎকার করছে তার স্বপ্নের ভয়াবহতায়। খানিকক্ষণ বসে থেকে নিজেকে সামলে নেয়, তারপর ধীরে ধীরে উঠে যায় রান্নাঘরের দিকে। একটা পুরানো মাটির কলসির কাছে গিয়ে হাত কাঁপাতে কাঁপাতে এক গ্লাস পানি ঢালে, ঢকঢক করে গিলে ফেলে, যেন তাতে বুকের ভারটা হালকা হবে। তবু কিছুই থামে না। বুকের ভেতর বাবার সেই চেহারাটা আঁচড় কাটতে থাকে বারবার। আবার সেই স্বপ্ন, আবার সেই অপ্রস্তুত বিদায়। রুহি জানে স্বপ্নটা তার পিছু ছাড়ে না। বাবার মৃত্যুটা সে এখনও স্বাভাবিকভাবে নিতে পারেনি। তার কাছে এখনও সব কিছু অসমাপ্ত, অপূর্ণ। চুপচাপ পায়চারি করে সে চলে যায় বসার ঘরে। পুরনো কাঠের শেলফের ওপরে রাখা বাবার একটা ছোট্ট ফ্রেম, ম্লান আলোয়ও ছবিটা জ্বলজ্বল করছে। রুহি হাত বাড়িয়ে ফ্রেমটা স্পর্শ করে। আঙুলের নিচে কাচের ঠান্ডা ভাব, আর ভেতরে বাবা সে অদ্ভুত আশ্বস্ত মুখ। ধীরে ধীরে চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে। সে ফিসফিস করে বলে, কেন আমাকে একা রেখে চলে গেলে বাবা? তারপর নিজেই উত্তর খুঁজে না পাওয়া প্রশ্নটার ভারে নুয়ে পড়ে। কানে যেন এখনও বাজে সেই প্রিয় কণ্ঠস্বর, তুই মেয়ে মানুষ না, তুই আমার ছোট্ট সেনাপতি। রুহি চুপচাপ দাঁড়িয়ে থাকে ছবিটার সামনে, এক হাতে চোখ মুছে
আরেক হাতে ছবির ফ্রেমটা আগলে রাখে। বাবার সেই ভালোবাসা, সেই শক্তি, তাকে হয়তো আর ছুঁতে পারবে না, তবু তার ভেতরে এখনো বেঁচে আছে সেই ছোট্ট সেনাপতি। একটু কাঁপা, একটু ভাঙা, তবু যুদ্ধ জয়ের ইচ্ছেটা এখনো অটুট। ফ্ল্যাশব্যাক 9 বছর আগে। বিকেলটা অদ্ভুত রকম শান্ত ছিল। বাতাসে ছিল কেমন একটা অজানা অস্থিরতা। রুহি তখন সবে স্কুল থেকে ফিরেছে, ক্লাস 5-এ পড়ে। মা রান্নাঘরে, ছোট বোন জুহি তখনও স্কুল থেকে ফেরেনি। আর বাবা, তিনি তখন বসার ঘরে এক গাদা কাগজপত্র নিয়ে বসেছিলেন। বাবা, আমি এসেছি। আয় মা আয়, আজকে স্কুল কেমন গেল? রুহি হেসে বলে, খুব ভালো। একটা নতুন কবিতা শুনবে? রুহির বাবা বলেন, দে শুনি, তোর কণ্ঠে তো কবিতাও সুর বাজে। রুহি 2 লাইন পড়েই থেমে যায়। রুহি ছুটে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা যেন ছিল এক শান্তির দ্বীপ। রুহি বলে, তুমি কাগজে এত কি দেখো বাবা? গত কয়েকদিন ধরেই দেখছি। রুহির বাবা বলেন, তোদের জন্য মা, কিছু হিসাব ঠিকঠাক করছিস? চাচাদের কিছু কাগজে সই দিয়েছিলাম, এখন বুঝেছি ভুল করেছি। কাগজে চোখ রেখে থাকতে থাকতে বাবা হঠাৎ কেঁপে উঠলেন। বুকের মাঝখানে হাত চেপে ধরে উবু হয়ে পড়লেন সোফার ওপর। বাবা! রুহির চোখ বিস্ফোরিত হয়ে গেল। বাবা, কি হয়েছে বাবা? কণ্ঠে কাঁপুনি, ভয়। রুহি ছুটে গিয়ে বাবার গাল টিপে ধরল, কিন্তু চোখ জোড়া তখন ফাঁকা, দৃষ্টি স্তব্ধ, মুখ দিয়ে শুধু ঘন ঘন শ্বাস বেরোচ্ছে। মা, 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 পানি আনো, বাবা ঠিক নেই। রোহিত চিৎকারে রান্নাঘর থেকে ছুটে এলেন মা, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তার বললেন হার্ট অ্যাটাক, তিনি আর নেই। রুহি বুঝে উঠতে পারেনি কিভাবে এত বড় পৃথিবীটা হঠাৎ এত ফাঁকা হয়ে গেল। বাবার মৃতদেহের পাশে বসে রুহি তখনও বলছিল, না বাবা, ঘুমিও না। তুমি তো কথা দিয়েছিলে আমাকে নিয়ে চিড়িয়াখানা যাবে। পরে জানা গেল চাচারা যেসব ব্যবসার কাগজপত্রে সই করিয়েছিলেন সেগুলোতেই ছিল ফাঁদ। সমস্ত সম্পত্তি ধাপে ধাপে নিজের নামে নিয়ে নিয়েছিল তারা। কাগজ দেখে সব বুঝে উঠতে পেরে মনের দুঃখ আর বিশ্বাসঘাতকতায় চূর্ণ হয়ে গিয়েছিলেন রুহির বাবা। তারপর থেকে নেমে আসে ছায়াঘেরা সময়। একদিনে বদলে যায় রুহিদের জীবন। রুহির বাবা জানাজা শেষ হয়েছে। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা, কান্না যেন থেমে গিয়ে জমাট বেঁধেছে বাতাসে। রুহির মা এক পাশে বসে কাঁদছেন। রুহি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে চাচাদের দিকে, যারা ঠিক কিছুদিন আগেও ভাইজান ভাইজান বলে ঘোরাফেরা করত। এখন যেন মুখে শোক আর চোখে হিসেব। মেজো চাচা মাথা নিচু করে বলে, জাহেদা, রাদীপ ভাই তো আর নেই, এখন আমাদের হাতে অনেক দায়িত্ব। তুমি তো জানো ব্যবসাটা বড় ব্যাপার। ছোট চাচা মুখ গম্ভীর, মুখে বলেন, তোমার জন্য কষ্ট হবে ভাবি। আমরা চাই তুমি মেয়েদের নিয়ে চিন্তা বাদ দাও। সম্পত্তি নিয়ে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয়। এই কিছু কাগজে সাইন দাও। রাফিদ ভাই আগেই ঠিক করে গিয়েছিলেন। তিনি কিছু ফাইল এগিয়ে দেন। রুহির মা চোখ মুছতে মুছতে বলেন, এগুলো কি কাগজ? মেজো চাচা বললেন, ছোটখাটো লিগাল কাজ, ভয় পাওয়ার কিছু নেই ভাবি। রুহি হঠাৎ বলে ওঠে, আমার বাবাকে মিথ্যে বলে কাগজে সই করিয়েছেন। সবাই চমকে তাকায়। রুহি ঠান্ডা গলায় বলে, আমার বাবাকে হার্ট অ্যাটাক করিয়েছেন আপনারা, এখন আমাদের রাস্তার পাশে ফেলার জন্য এসেছেন। ছোট চাচা রাগে গর্জে বলে, এই মেয়ে কি বলছিস তুই? তোদের খাওয়া দাওয়া কই থেকে আসতো এতদিন জানিস? এইটুকু মেয়ের এত বড় বড় কথা। রুহির মা বলেন, ভাইজান, আপনি তো রাদীপের ভাই, আজ আপনি এইরকম কথা বলছেন? মেজো চাচা শান্ত গলায় কিন্তু চোখ ঠান্ডা তাকিয়ে বলে, ভাবি, আবেগ দিয়ে সংসার চলে না। আর এখন আপনারা আমাদের ঘরে থাকছেন, জায়গাটা তো আমাদের নামে। রুহি ফিসফিস করে বলে, আমার বাবা মরলেন আর আপনারা হিসেব শুরু করলেন। এরপর চাচারা একে একে নিজেদের মতো হিসেব গুছিয়ে নেয়। কিছুদিনের মধ্যেই পুরো ব্যবসা, জমি জমা, এমনকি যে ঘরে রুহিরা থাকতো সেটাও হাতছাড়া হয়ে যায়।
রুহির মা সেলাই মেশিন তুলে বসেন আর রুহি শুরু করে টিউশনি। তখন হাতের কাছে জমানো কিছু টাকা ছিল, তা দিয়েই বর্তমানের ঘরটা বানিয়েছেন। বর্তমান রুহি মনে মনে বলে, তুমি থাকলে হয়তো আমাদের এত লড়াই করতে হতো না আব্বু। চাচারা তো আমাদের একদম পথেই বসিয়ে দিয়েছে। তার চোখে পানি জমে, কিন্তু সে চোখ মুছে নেয়। না, দুর্বল হলে চলবে না। মাকে হাসাতে হবে, জুহিকে স্কুলে পাঠাতে হবে, পড়ালেখা শেষ করে মাকে এই কষ্টের হাত থেকে মুক্তি দিতে হবে। তারপর আবার ঘুমিয়ে পড়ে। সকাল 9:30। রুহানের রুমে নরম আলো ছড়িয়ে আছে। জানালার পাশে সাদা রঙের ভারী পর্দা অল্প একটু সরিয়ে রেখেছে, যাতে সকালের আলোটা সরাসরি না এসে ঘর জুড়ে এক মোলায়েম উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। ঘরটা বড়, সিমসাম, আধুনিক। দেওয়াল জুড়ে অফ হোয়াইট ও সাদা রঙের সংমিশ্রণ এক ধরনের নীরব আর রাজকীয় সৌন্দর্য ফুটিয়ে তোলে। রুমের এক কোণায় একটা বিশাল কুইন সাইজ বেড, যার মাথার দিকটা কুশনে মোড়া, ধবধবে সাদা। তার উপরে চিমচাম বিছানা, হালকা গ্রে রঙের কভার আর কয়েকটা সাদা কালো পিলো। বিছানার সামনে একটা মার্বেল টপ সেন্টার টেবিল, পাশে দুটো আরামদায়ক সোফা, এক পাশে একটা স্টাডি টেবিল যেখানে ল্যাপটপ, কিছু ফাইল, ঘড়ি আর কলম এলিগ্যান্টভাবে সাজানো। দেওয়ালে একটা বড় ম্যাপল গাছের বুকশেলফ ভর্তি আন্তর্জাতিক লেখকদের বই, ইনভেস্টমেন্ট, ফিনান্স টপিকের হেভি কালেকশন। আয়নার সামনে দাঁড়িয়ে রুহান রেডি হচ্ছে। আজ তার পরনে সাদা টি শার্ট, তার উপরে কালো লেদারের জ্যাকেট, স্লিম ফিট প্যান্ট আর হাতে একটা সিলভার ঘড়ি। তার স্টাইল বরাবরই মিনিমাল, কিন্তু চোখ টানার মতন। চুল হালকা করে ব্যাক ব্রাশ করা, গলায় হালকা পারফিউমের গন্ধ যেটা বেশ দামি, এবং তার প্রেজেন্স আরও এক ধাপ ভারী করে তোলে। আয়নায় তাকিয়ে এক মুহূর্তের জন্য নিজের চোখের দিকে চেয়ে থাকে, যেন নিজেকে প্রশ্ন করছে আজকের দিনটা কেমন যাবে। এরপর নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। যাওয়ার আগে অনন্যাকে বলে যায় রুহি আর তার বান্ধবীরা ভার্সিটিতে এসে একটা ক্লাস করে বেরিয়ে পড়ে। রুহির পরনে আজ একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, সাদামাটা, কিন্তু তাতে একরকম স্বচ্ছ সৌন্দর্য। ওর খোলা চুল কোমরের একটু উপরে এসে থেমেছে, কপাল ছুঁয়ে কয়েকটা ছোট চুল এলোমেলোভাবে নেমে এসেছে গালের পাশে, যেন নিজের মতো করে রুহির মুখের চারপাশে একটা ছায়া এঁকে দিচ্ছে। ভবনের দ্বিতীয় তলা করিডোরে রুহি, মিথিলা, ইফা আর মিসমি মিলে একটা চার্ট পেপারে রং দিয়ে কল্পনার ফুল আঁকছে। চারপাশে ছোট ছোট রঙের বোতল, ব্রাশ আর হাসাহাসি। মিথিলা হেসে বলে, দেখ রুহি, এই ফুলটা আমি তোকে ডেডিকেট করলাম, জ্বালান ফুল। তোর ফুল জ্বালায় কম, ঝামেলা বেশি করে। মিসমি বিরক্ত হয়ে বলে, দূর, তোর থাম, রং শেষ হয়ে যাচ্ছে। ইফা, লাল রংটা দে। রুহি দৌড়ে গিয়ে লাল রঙের বোতল আনতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে যায়। রঙের বোতল ছিটকে নিচে পড়ে। স্লো মোশনে রঙের বোতল ছিটকে নিচে পড়ে নিচে দাঁড়িয়ে থাকা রুহানের সাদা টি শার্টের ওপর। রুহান চমকে ওঠে। রুহান আর তার বন্ধুরা ভবনের নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, আর ঠিক তখন রুহির হাত থেকে সব রং রুহানের গায়ে পড়ে যায়। জনি চেঁচিয়ে বলে, ভাই, তোর গায়ের রং। রায়ান উত্তেজিত হয়ে বলে, সাদা গেঞ্জি গেছে ভাই, তোর প্রিয়টা তো। ওপর থেকে রুহি এবং তার বান্ধবীরা সব দেখছে, আর অনুশোচনাও হচ্ছে রুহির। নিচে গিয়ে সরি বলবে বলে ঠিক করলো। রুহানটা ওপরে তাকিয়ে দেখল দ্বিতীয় ভবনের বারান্দায় দাঁড়িয়ে আছে রুহি আর তার বন্ধুরা। এক ঝলকে চারপাশে তাকিয়ে রুহানের বুঝতে বাকি রইল না কাজটা কার। তার কাঁধ থেকে গড়িয়ে পড়ছে গুলাল মেশানো ঠান্ডা রঙের স্রোত, আর মনে হচ্ছে প্রতিটা ফোঁটা যেন রুহির মুচকি হাসিতে বিদ্ধ কোনো ছড়ি। মুহূর্তেই রুহানের চোখ জ্বলে উঠল এক ধরনের শীতল নিঃশব্দ আগুন, যেটা শব্দে প্রকাশ পায় না, কিন্তু তার চারপাশের বাতাস ভারী হয়ে যায় তীব্র উত্তেজনায়। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, ঠোঁট আটসাট করে বন্ধ, যেন ও
কোনো বিস্ফোরণের আগে সব শব্দ জমা করে রাখছে। তার চোখ দুটো লালচে হয়ে উঠেছে, গভীর রাগে দপদপ করেছে, যেন এই মাত্র রুহিকে চোখ দিয়ে গিলে ফেলবে। হাসি ঠাট্টার মধ্যেই হঠাৎ জমে ওঠে থমথমে নীরবতা। রুহানের বন্ধুরা একে একে চুপ করে যায়।